হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের সামনে গতি চ্যাপ্টারে লেকচার 2 তে। আমরা লেকচার 1 এ অলরেডি টাইপ 1 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ক্লাস করছো তারা অলরেডি দেখতে পারছো যে কতটা ডেডিকেশন নিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ বেসিক মানে কনসেপ্টটা খুব স্ট্রংলি প্রোভাইড করার জন্য। কারণ আমরা জানি ফিজিক্সের কনসেপ্ট যারা স্ট্রং তার সৃজনশীল এমসিকিউ বলো সিকিউ বলো যে কোনো ম্যাথ সে ইজিলি মেনটেন করতে পারবে। ওকে, তো আমরা এখন কনসেপ্টের প্রতি খুব জোরদার করতেছি। কনসেপ্ট যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা সিকিউ এমসিকিউ বোর্ডগুলো সম্পূর্ণ হাতে ধরে আপনাদেরকে সলভ করে দিয়ে দিব। ওকে, আর আপনাদের ডাউট সলভিং যদি থাকে আমাদের টিম এমএস এর যে গ্রুপ আছে সেই অফিসিয়াল গ্রুপে আপনারা অবশ্যই ডাউটে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই যার যার ডিপার্টমেন্ট সর্বোচ্চ দায়িত্ব সহকারে এগুলো সলভ করে দিব। ওকে, তো আজকে শুরু করতে চাচ্ছি গতিবিদ্যার বা গতি চ্যাপ্টারে টাইপ 2 নিয়ে। তো টাইপ 1 অলরেডি আমাদের হয়ে গেছে। তো দেখেন টাইপ 2 তে আমরা কি কি জিনিস নিয়ে আসছি। তো দেখেন বেসিকটা স্ট্রং করেন। তো টাইপ 2 তে নিয়ে আসছি ওই ধরনের প্রবলেম। টাইপ 1 এ ছিল আমাদের বস্তু সরলরেখা বরাবর যাবে, ব্রেক করবে, থামবে। এন্ড টাইপ 2 তে নিয়ে আসবো বস্তু খাড়া উপরে যাবে, খাড়া নিচে নামবে। এই প্রবলেম গুলো আমরা টাইপ 2 তে নিয়ে আসছি। ওকে, তো দেখি এবার। তো আমরা গতিবিদ্যার বেসিক সমীকরণ কি জানি যে v ইকুয়ালস টু u প্লাস at, s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। মাঝখানে একটা ছিল u প্লাস v বাই 20t, এটা আমরা স্কিপ করলাম। তারপর নিয়ে আসলাম v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। আর এখানে সমবেগ আসবে না, কারণ আমরা জানি কোনো বস্তু যদি মুক্তভাবে পড়ে তখন তার ত্বরণ হচ্ছে 9.8। ওকে, তো মুক্তভাবে কি বুঝায় আমি দেখাচ্ছি একটু পরে। তো যেহেতু এখানে ত্বরণ আছে সমবেগে যাওয়ার সুযোগ নেই। তারপর আমরা জানি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এখন আসেন আমরা একটা ওয়ার্ডকে একটু আমরা এখন এই ওয়ার্ডটাকে সার্জারি করব, সার্জারি করব। ওকে, ভালো মতো দেখবো কি আসলে বুঝে গেছে মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে কি, বা এটা বললেই কেন আমরা ছোটাতে জি 9.8 ইউজ করি। দেখেন এই ব্যাখ্যাটা কখনো দিছে কিনা আমি জানি না, একটু ভালো মতো খেয়াল করেন। ধরে নেন এটা হচ্ছে আপনার বায়ু, এটা হচ্ছে আপনার বায়ু। এই বায়বীয় পদার্থের ভিতর ধরে নেন আমার এই মার্কারটা আমি ফেলে দিচ্ছি, পড়ে যাচ্ছে। তাহলে মার্কারের যে ওজন এটা কাজ করবে অবশ্যই নিচের দিকে। এই মার্কারটা ফেলে দিছি, তাহলে মার্কার ওজন অবশ্যই নিচের দিকে কাজ করবে। ওজন মানে আমরা জানি ভর ইনটু 9.8 বা ছোটতে জি বলে থাকি। তো এবার একটু খেয়াল করেন, যেহেতু এটা একটা বায়বীয় পদার্থ আমরা চ্যাপ্টার 5 এ আর্কিমিডিস মানে পদার্থের অবস্থা চাপে আর্কিমিডিস কনসেপ্টটা অবশ্যই কিছুটা হইলেও আমরা জানি। হয়তো ভালো মতো পারি না, কিন্তু কিছুটা হইলেও জানি যে আর্কিমিডিস বলছে কোনো বায়বীয় পদার্থ বা তরলের ভিতর যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয় তাহলে তার ওজন কিছুটা কি হারায়। এই হারানো ওজনকে আমরা বলতেছি কি প্লবতা। ওকে, তার মানে বস্তুকে যখন এই বায়ুর মধ্যে দিয়ে ফেলে দেওয়া হবে তার উপরের দিকে একটা ঘর্ষণ বলের মতো একটা বল কাজ করে, যাকে আমরা বলি প্লবতা। আমরা কি বলি প্লবতা, এটাকে বলি আমরা প্লবতা। কে বলছে এটা? আর্কিমিডিস। ওকে, প্লবতা একটা বাধা। এখন দেখেন প্রশ্নে বলছে এই যে এখানে যে আমরা বলবো মুক্তভাবে পড়ন্ত বস্তু। ওকে, তাহলে মুক্তভাবে মানে বুঝে ফেললাম এই প্রবণতার মানটা কি হবে? 0। মুক্ত মানে বাধা নাই। ওকে, তো এখন দেখেন ত্বরণের সমীকরণ আমরা কি জানি? ত্বরণ, যদিও বল চ্যাপ্টার বিস্তারিত পড়াবো, একটু কষ্ট করে দেখেন, বল চ্যাপ্টারে আবার এই টপিকগুলো আসবে। তো আমরা জানি একাধিক বল যদি থাকে, একটু ভালো মতো খেয়াল করেন, একাধিক বল যদি থাকে, ধরে নেন এইদিকে আছে আপনার 10 নিউটন, এইদিকে কাজ করতেছে 2 নিউটন, তাহলে বস্তু কোন দিকে যাবে? আপনি বলবেন স্যার বস্তু এই দিকে যাবে, কেন? ও বড় বল। ওকে, আর এই বস্তুর উপর লব্ধি বল কত, কার্যকর বল কত? তো আপনি বলবেন স্যার দেখেন এদিকে 10 নিউটন, এদিকে 2 নিউটন, তাহলে এইদিকে ফাইনালি কাজ করতেছে কত নিউটন? 8 নিউটন। কেন? বড় বল মাইনাস ছোট বল। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত বল চ্যাপ্টার আসবে। যে আমরা জানি একই দিকে থাকলে যোগ, আর বিপরীত দিকে যদি থাকে তখন বড় মান মাইনাস ছোট মান লিখতে হয়। ওকে, এই
এই বেসিক গুলো আশা রাখি জানেন, না জানলেও সমস্যা নাই, বল চ্যাপ্টারে আমরা আসবো। তো এখানেও সেম, দেখেন বস্তু নিচে পড়তেছে, বস্তু নিচে পড়তেছে কত ত্বরণে, ধরলাম এই ত্বরণে। যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে অবশ্যই এই বলটা বড়, এই বলটা কি ছোট। যেমন দেখেন বস্তু এদিকে যাচ্ছে কত ত্বরণে, এই ত্বরণে, এদিকে কেন যাচ্ছে, এই বলটা বড় এই বলটা ছোট। ওকে, একটু কম্পেয়ার করে দেখেন। তাহলে যেহেতু নিচে পড়তেছে তাহলে এই বলটা বড়, তাহলে আমরা জানি লব্ধি বল হবে বড় বল মাইনাস ছোট বল, বড় বল মাইনাস ছোট বল ডিভাইডেড বাই এম। ওকে, আমরা জানি A ইকুয়ালস টু F বাই এম। ওকে, তো এখানে নিট ফোর্স কত, বড় বল মাইনাস ছোট বল বাই এম। এখন খেয়াল করেন, আপনাকে বলছে মুক্ত ভাবে পড়ন্ত বস্তু, আমরা জানি মুক্ত ভাবে মানে কোনো বাধা থাকবে না, কোনো উপরে ধাক্কা কাজ করবে না, প্লবতা জিরো, ধাক্কা জিরো। তাহলে দেখেন তো এরপরে এই এম চলে গেল, তাহলে দেখেন তো কি চলে আসলো, A ইকুয়ালস টু জি চলে আসলো। ওকে, তাহলে এই বেসিক থেকে আমরা কি শিখলাম, যে কোনো বস্তু যদি আমাকে বলে মুক্তভাবে ফেলে দেওয়া হইলো, তখন আমরা মাথা খাটাবো, আচ্ছা মুক্তভাবে উপরে কোনো ধাক্কা থাকবে না, কোনো ফোর্স থাকবে না। আচ্ছা উপরে ফোর্স নাই, তাহলে শুধু এমজি কাজ করতেছে, আচ্ছা চলে যাবে, তাহলে এখন থেকে মুখস্থ রেখে দেবো। আচ্ছা তাহলে কি পেলাম, মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ সবসময় হবে জি 9.8, যখনই পাবো মুক্তভাবে তখনই 9.8। আর যদি মুক্তভাবে না থাকে তাহলে কিন্তু ত্বরণ এইভাবে বের করতে হবে স্যার, বড় বল মাইনাস প্লবতা, প্লবতার মান লাগবে। ওকে, এই বেসিকটা আপনি একটু মাথায় রাখবেন, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাকে দেওয়া হয়েছে, নোট করেন। ওকে ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে দিছে। এখন আসেন, আমরা শিখে ফেললাম মুক্তভাবে পরন্ত বস্তু মানে জি, আচ্ছা ভালো কথা। এবার আসেন, আমি ধরে নিলাম এই যে মুক্তভাবে পরন্ত বস্তু, তার মানে বস্তুটা মাটি থেকে ধরেন একটা হাইটে আছে, এখান থেকে তাকে ফেলে দেওয়া হইলো, এখান থেকে তাকে ফেলে দেওয়া হলো। কারণ আমরা গতিবিদ্যার বেসিক থেকে জানি স্যার, এইগুলো সব স্যার কি রাশি, এইগুলো ভেক্টর রাশি, এগুলো সব ভেক্টর রাশি, এগুলো আমরা আগেই ক্লিয়ার করে আসছি। এখানে কেন দিলাম না, ওই যে স্কোয়ার আছে, প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, কারণ স্কোয়ার করলে সব প্লাস হয়ে যায়। এই হচ্ছে তোমার ঘটনা। এখন আমরা জানি এইগুলা কি বের করতে হয়, দিক বের করতে হয়। তো দেখেন এবার আপনি কোনো বস্তুকে ফেলে দিলেন, ফেলে দিলেন, এখন আদিবেগ থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি মুক্তভাবে ফেলে দিছি, দেখেন তো ফেলে দেওয়ার আগে তার আদিবেগ কত, জিরো হতে পারে। আবার যদি বলি না, ফেলে দেওয়ার আগে আমি একটা বেগ নিয়ে ফেলে দিতে চাচ্ছি, কি করব, এভাবে একটা থ্রু করবে, দেখেন দিতেই পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি মুক্তভাবে থাকে তাহলে আদিবেগ শূন্য, আর নাহলে বলে দিবে যে 10 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে নিচে নিক্ষেপ করা হলো অথবা উপরে নিক্ষেপ করা হলো। ওকে, দেখেন যদি আদিবেগ থাকে তাহলে অবশ্যই নিচেই থাকবে, আর না থাকলে তো জিরো বসাই দিবেন। এখন দেখেন ও যাচ্ছে নিচের দিকে, তাহলে তার শেষ বেগও কোন দিকে, নিচের দিকে। স্যার ও যাচ্ছে নিচের দিকে, তাহলে ওর সরণও কোন দিকে স্যার, সরণ এইচ, এইচ কোন দিকে, নিচের দিকে। কেন, আমরা সরণের বিস্তারিত লেকচার দেখছি, কোথায় ছিল কোথায় গেছে, এই বরাবর হচ্ছে সরণ। স্যার আরেকটা জিনিস দেখেন, অভিকর্ষ ত্বরণ এটাও কোন দিকে স্যার, নিচের দিকে। জি কোন দিকে কাজ করে, খারাপ নিচের দিকে। তো তাকায় দেখলাম এখানে সবগুলো রাশির দিক হচ্ছে নিচের দিক, তো আমি কাজ করলাম নিচের দিকটাকে পজিটিভ ধরলাম, উপরের দিকটাকে নেগেটিভ ধরলাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমি নিচেরটা পজিটিভ ধরছি, উপরে নেগেটিভ ধরছি, আপনি চাইলে নিচেরটা নেগেটিভ ধরেন, উপরেরটা পজিটিভ ধরেন, আপনার ব্যাপার। কিন্তু আমি যে কেন নিচের দিকে পজিটিভ ধরছি, কারণ সব তো এইদিকে, তাহলে এই দিকটাকে পজিটিভ ধরা অধিক শ্রেয়। কেন, ইকুয়েশনের বাম পাশে পজিটিভ থাকবে, দেখতে সুন্দর দেখাবে, এই জন্য, আর কিছু না। তো এবার ইকুয়েশন গুলো একটু বসাই, দেখেন v ইকুয়ালস টু প্লাস 8, আমরা জানি যখনই মুক্তভাবে বলছে তখন a ইকুয়ালস টু জি, তাহলে এখানে আর a থাকবে না, সব হয়ে যাবে কি জি। বেসিক স্ট্রং করেন, সবগুলো কি হয়ে যাবে জি। আচ্ছা এবার ডিরেকশন খুঁজেন, আচ্ছা v লাগবে, v এর ডিরেকশন কোথায়, নিচে। আচ্ছা এরপর আদিবেগ লাগবে, আদিবেগের ডিরেকশন কোথায়, নিচে। থাকলে নিচে, না থাকলে তো জিরোই, বাদ চলে যাবে। এরপর লাগবে ত্বরণ, ত্বরণ মানে আমরা জানি জি, কিন্তু জি এর ডিরেকশন কোথায়, নিচে, তাহলে সব পজিটিভ, সব পজিটিভ, টাইম তো স্কেলার, বাস দাঁড়ায় গেল v ইকুয়ালস টু u প্লাস জিটি। তারপর আসেন এস, এস মানে সরণ, এই যে সরণ এইচ, তো সরণ এইচ কোন দিকে, নিচের দিকে, পজিটিভ। এরপর আদিবেগ, আদিবেগ কোন দিকে, নিচের দিকে, পজিটিভ। এরপর ত্বরণ, ত্বরণ মানে আমরা জানি জি বসে মুক্তভাবে, তাহলে এখানে আসবে হাফ জিটি স্কয়ার, কোন দিকে, নিচের দিকে, তাহলে ও পজিটিভ।
ওকে, সিমিলারলি দেখেন তো ভি, ওরা তো পজিটিভ হলো পজিটিভ, নেগেটিভ হলো পজিটিভ। এরপর দেখেন এ জায়গায় আসবে জি, এস এর জায়গায় আসবে এইচ, কিন্তু দুইজনের নিচের দিকে, তাহলে দুইজনই হবে পজিটিভ। বুঝতে পারছি? এরপর আবার দেখেন টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম, ও এখানে তার এস লিখবো না, এখানে লিখবো হচ্ছে আমরা এইচ, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আদিবেগ কোন দিকে? নিচের দিকে। ত্বরণ কোন দিকে? নিচের দিকে। ব্যাস, হাফ জি টু টি মাইনাস ওয়ান। তার মানে কি শিখলাম? মুক্তভাবে পরন্ত বস্তু যখন নিচে যাবে সব পজিটিভ। ইকুয়েশন কি? এই যেভাবে চলে আসলো। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করেন, যদি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হয়, খাড়া উপরে নিক্ষেপ করা হয়, দেখেন ইকুয়েশন গুলা বুঝে নেন। এখন বস্তুকে উপরে নিক্ষেপ করব, দেখি কি হয়। এই যে উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে আদিবেগ কোন দিকে? উপরে। বস্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে, তাহলে শেষ বেগ কোন দিকে? উপরে। শেষ বেগ কোন দিকে? উপরে যদি থাকে। আর যদি থেমা যায় সেটা ভিন্ন কথা, না থাকলে তো শূন্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন তো ছিল এখানে যাচ্ছে উপরের দিকে, তাহলে সরণও কোন দিকে? উপরের দিকে। সরণও কোন দিকে? উপরের দিকে। যেহেতু উপরের দিকে যাচ্ছে, তাহলে কোথায় ছিল কোথায় গেছে? উপরের দিকে সরণ। কিন্তু মজার ব্যাপার কি দেখেন, অভিকর্ষ ত্বরণ কোন দিকে? অভিকর্ষ ত্বরণ কোন দিকে? ও সবসময় নিচের দিকে। ওকে, তার মানে এখানে কি পাইলাম দেখেন, সুন্দর করে উপরে লেখা দিই। উপরের দিকে পাইলাম আদিবেগ, উপরের দিকে পাইলাম ভি, উপরের দিকে পাইলাম এইচ, এইচ, কিন্তু নিচের দিকে পাইলাম অভিকর্ষ ত্বরণ। ওকে, এখন আমরা এই উপরের দিকটাকে ধরে নিলাম পজিটিভ, এই নিচের দিকটাকে ধরে নিলাম নেগেটিভ। ওকে, ধরে নিছি কেন? যে সবকিছু উপরের দিকে, শুধু জি কোন দিকে? নিচে। জি তো আর সমীকরণে বাম পাশে নাই, আছে? নাই। তাহলে বাম পাশে যারা আছে তাদেরকে পজিটিভ ধরলে দেখতে সুন্দর দেখায় সমীকরণ, এই জন্য এগুলোকে পজিটিভ ধরছি, আর জিরে নেগেটিভ ধরে ফেলছি। ওকে, তো দেখেন এবার আপনি চাইলে উল্টা ধরতে পারেন, একই একই, কোনো সমস্যা নাই। তো এবারটা দেখেন সমীকরণ বসায়, লাগবে ভি। আচ্ছা, ভালো কথা, ভি কোন দিকে? পজিটিভ। লাগবে ইউ কোন দিকে? পজিটিভ দিকে। আচ্ছা, আমরা জানি খাড়া উপরে নিক্ষেপ করলেও কি হবে? জি, ওই যে অভিকর্ষ ত্বরণ, কিন্তু সে কোন দিকে? নিচের দিকে। তাহলে আসবে কি? মাইনাস জিটি। ব্যাস, সমীকরণ এস্টাবলিশড। আচ্ছা, আবার যদি এইটা অ্যাপ্লাই করতে চাই, এইচ কোন দিকে? উপরের দিকে, পজিটিভ। আদিবেগ কোন দিকে? উপরের দিকে, পজিটিভ। ত্বরণ কোন দিকে? নিচের দিকে, এবং সেটা হচ্ছে জি, তাহলে আসবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এস্টাবলিশড। এইটা এবার অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু, মাইনাস কেন হয়েছে স্যার? এইটা হচ্ছে দেখেন, এইটা এইচ হচ্ছে প্লাস, কেন? সে প্লাস উপরের দিকে, আর এই জি বা এক্সিলারেশন কি? মাইনাস নিচের দিকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা, তাহলে আসবে মাইনাস টু জি এইচ। ওকে, তাহলে খাড়া উপরে দিকে গেলে দেখেন সমীকরণ হবে এরকম, যেটা আমাদের অধিকাংশ টিচাররা না এক্সপ্লেন করেই, না বুঝাই, শুধু বলে দেয় মুখস্থ রাখতে, এই উপরে গেলে জি নেগেটিভ, কেন? জি নিচে কাজ করে। এই উপর থেকে নিচে পড়লে জি পজিটিভ, কেন? নিচে পড়তেছে। কোনো লজিক নাই। লজিক কিন্তু আমি আপনাকে দেখাই দিছি কি হয়েছে, দেখেন। ওকে, এখন আমরা শর্টকাট মুখস্থ রাখবো। আচ্ছা, বিস্তারিত তো শিখে ফেলছি, এখন বেনে রাখবো। আচ্ছা, বস্তু উপরে গেছে, উপরে গেছে জি নেগেটিভ, বস্তু নিচ থেকে উপর থেকে নিচে পড়তেছে জি পজিটিভ, শেষ। দেখেন। ওকে, তো আগে বুঝে নেন, তারপর শর্টকাট অ্যাপ্লাই করেন। নোট করে নেন, বস্তু উপরে গেলে জি নেগেটিভ, কারণ নিচের দিকে থাকে, আর নিচে আসলে জি পজিটিভ ধরে আমরা সলভ করে ফেলছি। এই হচ্ছে তোমার সমীকরণ। চাইলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, এইচ পজিটিভ, ইউ পজিটিভ, জাস্ট জিটা নেগেটিভ, তাহলে মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান বসায় দিব। বুঝতে পারছি? তো এই পর্যন্ত সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ওকে, তো এখন দেখো একটা চমৎকার জিনিস দেখাবো তোমাকে, যে এই বেসিক গুলো যদি তোমার না থাকে তাহলে এটা তুমি সলভ করতে পারবা না, অসম্ভব। দেখো এই ম্যাথ গুলো করবো। তো আমি ধরে নিলাম এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর হাইট কত? এইচ। খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম, ভালো মতো খেয়াল করে।
একটা বস্তুকে এবার মাটি থেকে না বিল্ডিং এর উপর থেকে এই বস্তুটাকে উপরে নিক্ষেপ করলাম কত বেগে? ইউ বেগে। এখন বস্তুটা কি হবে? একটা সময় উপরে যেতে 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 থেমে যাবে, থেমে যাওয়ার পর আবার বস্তুটা নিচে আসবে, আস্তে 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 একদম মাটিতে এসে পড়লো। ধরে নেন নিক্ষেপ করলাম, উপরে গিয়ে মাটিতে পড়ে গেল। এখন আপনাকে বললাম আচ্ছা এই ঘটনার জন্য আমাকে এই সমীকরণটি এস্টাবলিশ করে দেন তো এটা। কারণ আপনাকে বলবে যে এই মাটিতে পড়তে কত সময় লাগছে। সৃজনশীল দেখবো, আগে বেসিকটা স্ট্রং রাখি, মানে সূত্রটা বুঝানি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এইটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটু খেয়াল করেন। এই দেখেন আদিবেগ কোন দিকে পাইছে? আদিবেগ পাইছে উপরের দিকে। খেয়াল করেন ভালো মতো, আদিবেগ কোন দিকে? উপরের দিকে। আচ্ছা সরণ লাগবে, সরণ কোন দিকে? আমরা জানি সরণ মানে কি? সরণ মানে কোথায় ছিল আর কোথায় গেছে, কিভাবে গেছে জানার দরকার নাই। তাহলে ছিল এখানে, আসছে এখানে, তাহলে কিভাবে আসছে জানার দরকার নাই, জাস্ট কোথায় ছিল কোথায় গেছে এই বরাবর হচ্ছে সরণের দিক। তাহলে সরণ কোন দিকে? নিচের দিকে। ওকে, কারণ ছিল এখানে, আসছে এখানে, তাহলে সরণের দিক নিচে পেয়ে গেলাম। সরণের মানটা কত? মানটা হচ্ছে এইচ। কেন? দেখেন ছিল এখানে, আসছে এখানে, তাহলে খাড়া দূরত্ব হচ্ছে বিল্ডিং এর হাইট। তাহলে আমরা পেয়ে গেলাম সরণ হচ্ছে নিচের দিকে এবং সেটা হচ্ছে বিল্ডিং এর হাইট। ওকে, তাহলে এইটা পাইছি, এটা পাইছি। এখন এটার দিক বাকি। আমরা তো জানি স্যার বস্তু যখন উপরে যাবে তখনও জি কোন দিকে? নিচের দিকে। যখন নিচে নামবে তখনও জি কোন দিকে? নিচের দিকে। জি সবসময় নিচের দিকে। তাহলে নিচের দিকে আমরা পেয়ে গেছি হচ্ছে জি কে। ওকে, এখন সমীকরণ দেখেন তো, বাম পাশে কে আছে? এস। তাহলে এই দিকটাকে পজিটিভ ধরেন, দেখতে সহজ দেখাবে, সুন্দর দেখাবে। এখন আমি এই দিকটাকে স্যার ধরে নিলাম পজিটিভ, তাহলে স্যার উপরের দিকটা হবে কি? নেগেটিভ। এখন সমীকরণ বসান তো, এস এর জায়গায় পাইছি এইচ এবং সেটা পজিটিভ দিকে, সমান সমান আদিবেগ, আদিবেগের জায়গায় হচ্ছে ইউ এবং সেটা কোন দিকে? উপরের দিক, মানে নেগেটিভ। তাহলে মাইনাস ইউটি, মাইনাস মানে উপরের দিকে, এই যে নেগেটিভ। এরপর ত্বরণ তো মানে জি, কিন্তু কোন দিকে স্যার? নিচে। নিচে কি ধরছে? প্লাস, তাহলে আসবে তোমার প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখেন এই সমীকরণ কারো মাথায় কখনোই আসবে না। একটা এসএসসি ক্যান্ডিডেটের পক্ষে এই সমীকরণ আনা সম্ভব না যদি আপনার এই স্ট্রং বেসিক না থাকে। শুধু যদি মুখস্থ করেন উপরে গেলে মাইনাস, নিচে পড়লে প্লাস, তাহলে শেষ, আর পারবেন নাই ম্যাথ। ওকে, এই জন্য আমরা সবসময় আমি চেষ্টা করি স্ট্রং বেসিক, স্ট্রং কনসেপ্ট দিয়ে ম্যাথটা তৈরি করে দেওয়া। সময় একটু বেশি লাগুক কোনো সমস্যা না, জীবনে অনেক সময় অপচয় করছেন, একটা ভালো জায়গায় সময় দেন, ভালো জায়গায় সময় দেন, সময় একটু বেশি লাগুক, কি হয়েছে? স্ট্রং করেন না বেসবেন, ইন্টারমিডিয়েট দেখেন কত স্মুথ হবে, অনেক স্মুথ হয়ে যাবে। ওকে, তো একটু ভালো মতো খেয়াল করেন। এই একটা অদ্ভুত সাইন কিন্তু আপনার মাথায় আসবে না, একটু বুঝে নিয়ে। এইচ কোন দিকে? নিচে, এই জন্য প্লাস। আদিবেগ কোন দিকে? উপরে, মাইনাস। জি কোন দিকে? নিচে, প্লাস। হয়ে গেল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আবার যদি কেউ বলে স্যার আমি যদি এই দিকটাকে মাইনাস ধরতাম, এটাকে প্লাস ধরতাম, তাহলে কি ভুল হবে? না স্যার, এটা আপনার ইচ্ছা। দেখেন তখন সমীকরণ কি আসবে? এইচ কোন দিকে? মাইনাস দিকে, তাহলে মাইনাস এইচ সমান সমান ইউ কোন দিকে? প্লাস দিকে, তাহলে প্লাস ইউটি। ত্বরণ কোন দিকে? মাইনাস দিকে, তাহলে আসবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। স্যার একই সলিউশন। কিভাবে বুঝলাম একই সলিউশন? মাইনাস দিয়ে গুণ করে দেন, গুণ করলে আগের লাইন আসবে। ওকে, এই জন্য ভয় পান না কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা সবসময় চেষ্টা করি বামে যে থাকে তাকে প্লাস ধরতে। কেন? এই যে দেখতে একটু সুন্দর দেখায়, এটা দেখলে আপনি নিজে ভয় পেয়ে যাবেন, মাইনাস আসলো কই থেকে। ওকে, জাস্ট এটা বুঝাই দিলাম। সুন্দর মতো এই প্রবলেমটা নোট করেন, এই প্র্যাকটিস প্রবলেমে এই বেসিকটা কিন্তু খুবই কাজে লাগবে। তখন কিন্তু আমি এত এক্সপ্লেন করবো না, সরাসরি লিখে দেবো এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, আপনার বুঝে নিতে হবে। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে ওকে, আশা করি আপনারা নোট করে নিছেন। এখন আসেন সমীকরণ আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এখন আসেন আরো কিছু বিশেষ সমীকরণ দেখব, তারপরে আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। টাইপ 2 খুব একটা বড় না, একটু দেখেন তো। এখন খাড়া উপরে নিক্ষেপ করলাম, ধরেন একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলাম ইউ বেগে। সে উপরে যাইতে 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 এমন একটা হাইট আসবে যেখানে শেষ বেগ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কেন জিরো হবে একটু দেখেন তো। এই দেখেন নিক্ষেপ করলাম, উপরে গিয়ে আবার চলে আসছে, তার মানে সে যাইতে 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 বেগ কমতে কমতে জিরো,
আবার সে আসা শুরু করবে। ওকে, একটু সময় নিয়ে বলি বেগ কেন কমবে জানেন আপনি? দেখেন, আশা করি জানেন, তারপর একটু এক্সপ্লেন করি। দেখেন অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে, তাহলে জি তো নিচের দিকে। জি এর মান কত স্যার? 9.8। তাহলে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ কমায় দিবে। কেন? বস্তু যাচ্ছে উপরে, ত্বরণ হচ্ছে নিচে, তার মানে একটা মন্দন হিসেবে কাজ করবে। ওকে, এই জন্য বেগের মান প্রতি সেকেন্ডে 9.8 করে কমতে 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 একটা সময় শূন্য হয়ে যাবে। আবার বাড়তে থাকবে, প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তে 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 আবার আগের জায়গায় আসবে। ওকে, এখন আপনার কাছে এখান থেকে কি কি জিনিস চাবে দেখেন। এই যে আমরা বের করলাম, এইখান থেকে যে এখানে গেল, এই পুরা হাইটটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স। আমি বাংলাটা লিখলাম না, আপনি লিখে নিয়ে, এটাকে বলি আমরা এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা। ওকে, এখন আপনাকে বলবো এই সর্বোচ্চ উচ্চতা বের করে দেখান তো। তা দেখান তো কি আসবে? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন খেয়াল করেন মাইনাস কেন আসছে স্যার, এক্সপ্লেন করছি স্যার, আর এগুলো সময় নষ্ট করবো না, এগুলো আগে আপনাকে ক্লিয়ার করে দিছি। এখন দেখেন এই সর্বোচ্চ উচ্চতা মানে হাইটটা যখন সর্বোচ্চ, এই সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের মান কত পাইলাম আমরা? 0। তাহলে এখানে আসবে 0। আদি বেগের মান তো আছে স্কোয়ার মাইনাস 2gh ম্যাক্স। এইটাকে এই পাশে নিয়ে আসেন তো, দেখেন তো কি হয়। 2gh ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার। বাস, তাহলে আমাদের সূত্র এস্টাবলিশড। সর্বোচ্চ উচ্চতা কত আসবে? মুখস্থ রাখবেন এখন থেকে, এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। সরাসরি মুখস্থ, এখন আর পরীক্ষা হলে এই প্রমাণগুলো দেখাবো না, সরাসরি লিখবেন। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। আপনি বড় হাতের এস লিখতে পারেন, ছোট হাতের এস লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। ওকে, তাহলে একটা সূত্র আমার এস্টাবলিশড হয়ে গেল, সর্বোচ্চ উচ্চতা। এখন আপনাকে স্যার কি চাবে? আপনাকে বলবে এই উত্থান কাল বের করো তো। উত্থান কাল সংজ্ঞাটা মুখে বলতেছে, আপনি একটু কষ্ট করে লিখে নেন। উত্থান কাল হলো কোনো বস্তুকে বা কোনো বস্তু তার নিক্ষেপ বিন্দু হতে সর্বোচ্চ উচ্চতায় যেতে একটা সময় লাগছে না? লাগছে তো, এই সময়টাকে বলতেছে উত্থান কাল। ওকে, তার সংজ্ঞাটা কি হবে? কোনো বস্তু তার নিক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় যেতে যে পরিমাণ সময় নেয় বা সময় লাগে তাকেই উত্থান কাল বলে। উত্থান, উপরে উঠবে। ক্লিয়ার? তাহলে এখন উত্থান কালের সমীকরণ বের করবো। উত্থান কালের সমীকরণ আমরা জানি স্যার কিভাবে বের করবো? ভি ইকুয়ালস টু আমরা জানি ইউ মাইনাস জিটি। কেন প্লাস কেন মাইনাস এগুলো আমরা বিস্তারিত জানি, এক্সপ্লেন করছি একটু আগে। তো দেখেন সর্বোচ্চ উচ্চতা যাইতে সময়, এখন দেখুন সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। তাহলে 0 বসান না, ইউ মাইনাস জি টি1। এই উত্থানকালকে আমি টি1 দ্বারা প্রকাশ করলাম, ধরে নেন। তাহলে সুতরাং উত্থানকাল টি, আচ্ছা একটা লাইন, এটাকে এই পাশে নিয়ে আসেন তো। এখান থেকে কি আসে? জি টি1 সমান সমান ইউ, সুতরাং উত্থানকাল সমান সমান চলে আসলো ইউ বাই জি। ওকে, তাহলে এটা এখন মুখস্থ রাখবেন। সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় কত? উত্থানকাল। এই উত্থানকাল কত? ইউ বাই জি। জাস্ট ইউ লাগবে আর জি দ্বারা ভাগ করে দিবে। ওকে, তো এখন আপনার কাছে আরো একটা জিনিস চাবে, এই পতনকাল কত? পতনকাল কত? পতনকাল, পতনকাল কাকে বলে? সংজ্ঞা যদি আসে বলবেন সর্বোচ্চ উচ্চতা থেকে নিক্ষেপ বিন্দুতে আসতে বস্তুর যে পরিমাণ সময় লাগে তাকেই পতনকাল বলে। ওকে, ভিডিওটা পজ করে নোট করে নেন। তাহলে এবার যদি আমি সহজে তুলনা করি, সর্বোচ্চ উচ্চতা যাইতে যে সময় লাগে উত্থানকাল, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে আগের জায়গায় আসতে যে সময় লাগে তাকে বলে পতনকাল। ওকে, তাহলে পতনকাল কত হবে? দেখেন পতনকালের এই জিনিসটা দেখেন, এটা বোর্ডে আসছে আপনাদের 2 মার্কসের জন্য। তো সেটা হচ্ছে পতনকালের জন্য আমি আলাদা একটা চিত্র এঁকে দিতেছি, এটা 2 মার্কসের জন্য অনুধাবনে আসছে, সো আগেই নোট করে নেন। এই যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর আদিবেগ কত? 0। যাওয়ার সময় এটা শেষ বেগ, যখন সে আসা শুরু করবে তখন কিন্তু এটা তার আদিবেগ, কারণ এই 0 থেকে সে আস্তে আস্তে বেগ বাড়বে। ওকে, তাহলে আদিবেগ হচ্ছে 0, 0 নিয়ে শুরু করলো। এখন এই যেখানে এসে যে আঘাত করবে এই বেগটাকে ধরে নিচ্ছি কত? ভি। ভি এখান থেকে আসতে যে সময় লাগছে তাকে ধরছি স্যার পতনকাল টি2।
আর আমরা জানি জি কোন দিকে, নিচের দিকে। তাহলে ইকুয়েশন কি আসবে, v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। আমরা জানি উপর থেকে নিচে পড়লে সব পজিটিভ হয়। এখন আদিবেগ কত, 0। তাহলে দেখেন তো পতনকাল কত দাঁড়ালো, টি2 সমান সমান ভি বাই জি। এই দেখেন ভি বাই জি। এখন ভালো মতো খেয়াল করবেন, একটা বস্তুকে দেখেন আপনি যে বেগে নিক্ষেপ করছেন, যদি এইখানেই আবার বস্তু আসে ওই একই বেগ নিয়ে আসবে। অর্থাৎ যে বেগে নিক্ষেপ করছেন আবার সেম বেগে এসে আঘাত করবে। তার মানে বুঝে ফেললাম কি, যে যেহেতু কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয় বস্তুটি, যেহেতু কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয় বস্তুটি ওই একই বেগে আবার ফিরে আসে, তাই আমরা বলতে পারি এই যে ভি যে বেগে ফিরে আসছে আর যে বেগে তুমি নিক্ষেপ করছো এই দুইটা পরস্পর সমান। তাহলে সুতরাং পতন কালো দেখো কি আসলো, ইউ বাই জি। মুখস্থ রাখবেন, তাহলে উত্থান কালো ইউ বাই জি, পতন কালো ইউ বাই জি। অর্থাৎ যাইতে যদি 2 সেকেন্ড সময় নেয় আসতেও 2 সেকেন্ড সময় নেবে। উত্থান কাল পতন কাল সমান। ওকে, আশা রাখি বুঝতে পারছি। এরপর আসেন আপনাকে বলবে এই বিচরণ কাল কত। বিচরণ কাল, এটা আরেকটা নাম আছে উড্ডয়ন কাল। তাহলে আপনাকে বলবে এখন উড্ডয়ন কাল কি, বিচরণ কাল কি। দেখেন সহজ কথা, এই উত্থান কাল প্লাস পতন কাল এই পুরাটার যোগফলকে বলে বিচরণ কাল। বিচরণ মানে কি, কতক্ষণ ভূপৃষ্ঠ থেকে উপরে ছিল এই সময়টাকে বলে বিচরণ কাল। তো কতক্ষণ উপরে ছিল দেখেন, এই যে উপরে যাচ্ছে এতক্ষণ উপরে ছিল, আবার আসছে এতক্ষণই উপরে ছিল, তারপর যে ভূমিকে আঘাত করছে। তাহলে যাওয়া প্লাস আসা এই পুরো সময়টা সে ভূমির উপরে ছিল, এই মোট সময়টাকে বলে বিচরণ কাল। তাহলে আমরা এখানে লিখতে পারি বিচরণ কাল সমান সমান উত্থান কাল প্লাস পতন কাল। তাহলে কি হবে স্যার, একটু যোগ করে দেন, ইউ বাই জি প্লাস ইউ বাই জি। তাহলে সুতরাং আপনাকে যদি বলে বিচরণ কাল কত, আপনি লিখে দিবেন স্যার 2u বাই জি, 2u বাই জি। ওকে স্যার, এই যে কয়টা বক্স করছি এই কয়টা সূত্র মুখস্থ রাখতে পারবেন না স্যার? উত্থান কাল ইউ বাই জি, পতন কাল ইউ বাই জি, বিচরণ কাল স্যার 2u বাই জি। উত্থান কাল কি, যাওয়াটাকে বলি উত্থান কাল, মান কত ইউ বাই জি। আসাটাকে বলি পতন কাল, মান কত ইউ বাই জি। টোটাল কত সময় লাগছে এটাকে বলি বিচরণ কাল, দুইটা যোগ করে দিছি 2u বাই জি। ওকে, আর সর্বোচ্চ উচ্চতার সমীকরণ কি, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। ওকে, তো একটা সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, আশা রাখি সুন্দর মতো নোট করে ফেলছো। এখন এই 4টা সূত্র আমি আর লিখবো না, তোমার ব্রেনে থাকতে হবে, খাতে থাকতে হবে। আমি এখন ম্যাথ শুরু করব, সরাসরি ম্যাথ সলভ করে দিব, তোমার কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা এবার আসেন টাইপ 2 এর কি কি ম্যাথ আমাদের কাছে আছে দেখি এবার। তবে এটা যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা থিওরি পড়ায় দিতে পারি আপনাকে, যেটা আসে প্রচুর পরিমাণে। দেখেন তো গ্যালিলিওর মুক্তভাবে পরন্ত বস্তু সূত্র প্রচুর পরিমাণে ক খতে আসে, মানে 3টা যে সূত্র আছে 3টাই আসছে, তো এটা স্কিপ করার সুযোগ নাই। গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র বলে পরন্ত বস্তু লিখছে, বাট আমি একটু মডিফাই করি, সুন্দর করে লিখে মুক্তভাবে পরন্ত বস্তু। এটা যদিও বইতে বলা নাই, বাট বলা উচিত ছিল। মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র বলে। ওকে, এই যে দেখেন এবার 3টা সূত্র আছে, তার 3টাই তোমার আসবে, কোনটা আসবে জানি না। 1 নম্বরে প্রথমে একটু বুঝা নেই, গ্যালিলিও বলছে যে দুইটা বস্তু নিলাম, আগে বুঝা নেই, দুইটা বস্তু নিলাম, দুইটাই স্থির থাকতে হবে। আচ্ছা, দুইটা একই উচ্চতায় থাকতে হবে। ওকে,
3 নম্বর বিনা বাধায় পড়তে হবে। বিনা বাধা মানে এই যে এইটার কথা বলছে। কেন? আমরা জানি বিনা বাধায় পড়া মানে এই কোর্সটি কি হয়ে যাবে, জি। শুধু 9.8 নিয়ে পড়বে, বাধা না থাকলে 9.8, আর নাহলে ঝামেলা আছে। ওকে, আমরা বল চ্যাপ্টার এগুলো দেখবো। তাহলে শর্ত কয়টা দিল? এক, স্থির অবস্থান হতে, নির্দিষ্ট একই উচ্চতা হতে, মুক্তভাবে বা বিনা বাধায় পরন্ত বস্তু, সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ তারা একই সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, কেউ কমও হবে না বেশিও হবে না। ওকে, আচ্ছা আরেকটু বুঝাই দিই। ধরে নেন আমি এই দুইটা বস্তু নিয়ে আসলাম, দেখেন একই উচ্চতা রাখছি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে ফেলে দিচ্ছে। ধরে নেন এখানে কোনো বাতাসে বাধা নাই, তাহলে কি বলছে গ্যালিলিও? গ্যালিলিও কি বলছে? সবগুলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কে ভারী কে হালকা এগুলো দেখবে না, এগুলোর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে বাধা আছে কিনা। যেহেতু বাধা নাই, সবাই সমানভাবে পড়বে। ওকে, তার মানে আমরা এভাবে বলতে পারি, একটা বড় হাতি নেন আর ছোট্ট এই মার্কারটা ফেলায় দেন, হাতি আর মার্কার একই সময় পড়বে যদি হাইট এক থাকে। ওকে, গ্যালিলিও এটাই বলছে, গ্যালিলিও এটাই বলছে। ওকে, তাহলে সূত্রটা কি হবে? আমি একটু মুখে বলি, আমি লিখতে চাচ্ছি না, আপনি একটু লিখে নেন, বই তো আছে। কি বলবো? স্থির অবস্থা হতে, নির্দিষ্ট উচ্চতা হতে এবং নির্দিষ্ট উচ্চতা হতে বিনা বাধায় অথবা মুক্তভাবে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটাকে গ্যালিলিও প্রথম সূত্র বলে। ওকে, আশা করি ভিডিও পজ করে নোট করে নিছেন। 2 নম্বর সূত্র বা দ্বিতীয় সূত্রটা কি দেখেন, একটু বুঝে নেন। এই মুক্তভাবে এই যে বস্তু যখন নিচের দিকে পড়ে তখন আমাদের একটা সমীকরণ ছিল না স্যার, ইউ প্লাস জিটি, সব পজিটিভ। এখন গ্যালিলিও বলছে কি স্থির অবস্থান থেকে পড়তে হবে। ওকে, আদিবেগ কি হয়ে গেছে? 0। দেখেন ট্রিক্স গুলো দেখেন, স্থির অবস্থান থেকে পড়তে হবে 1 নম্বর কন্ডিশন। 2, মুক্তভাবে পড়তে হবে। মুক্তভাবে পড়ার কারণে আমরা ছোট হাতের জি লিখছি। ওকে, আমরা জানি জি তো কনস্ট্যান্ট, জি কি কনস্ট্যান্ট, তাহলে এইটা তো মান নাই, এটার মান কনস্ট্যান্ট। তাহলে দেখেন তো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে তো আমরা লিখতেই পারি সমানুপাতিক টি। গ্যালিলিও এই কথাটাই বলছে। তার মানে গ্যালিলিও গতিবিদ্যার ধারণা দিয়ে গেছে আগেই, নিউটনের আগে দিয়ে গেছে, বাট নিউটন সেটা বিস্তারিত আমাদের সামনে নিয়ে আসছে। ওকে, তাহলে গ্যালিলিও কিন্তু গতির ধারণা দিছে। ওকে, এই জন্য আধুনিক পদার্থবিজ্ঞানে বা আধুনিক যেই পদার্থবিজ্ঞান ফিজিক্সের তার বলা হয়, জনক বলা হয় গ্যালিলিওকে, কারণ সে সর্বপ্রথম এই সূত্রটা ধারণা দিয়ে গেছে। ওকে, তো দেখেন এবার তো সূত্রটা এখন 1 মার্কসের জন্য আসলে কিভাবে লিখবেন? সর্বপ্রথম লিখবেন স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ওকে, আরেকবার বলতেছে, নোট করে নেন। স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। বুঝে পড়লে খুব কঠিন কিছু না। তাহলে প্রথম দ্বিতীয় সমীকরণে ধারণা দিচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? v1 বাই v2 t1 বাই t2, এই এমসিকিউটা লিখতেই পারি। ওকে, তো এখান থেকে দেখেন তো কিভাবে ম্যাথ আসবে, একটু খেয়াল করেন। ছোট্ট একটা এমসিকিউ, ধরে নেন একটা বস্তুকে ফেলে দেওয়া হইলো। তো প্রথমে এখানে টাইম হচ্ছে 0 সেকেন্ড। এখন আপনাকে বললো এই টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, আবার বললো এই টাইমটা হচ্ছে আপনার 2 সেকেন্ড, এরপর বললো এই টাইমটা হচ্ছে আপনার 3 সেকেন্ড। ওকে, এভাবে পড়তেছে। তো এখন আপনাকে বলবে যে প্রথম সেকেন্ডে, খেয়াল করেন প্রথম সেকেন্ডে না, আরেকটা দিই বুঝতে সুবিধা হবে, আরেকটা সময় দিলাম 4 সেকেন্ড, আরেকটা দিলাম ধরে নাও 5 সেকেন্ড। এখন আপনাকে বলবে 2 সেকেন্ড পর, এই যে 2 সেকেন্ড পর এখানে বেগ পাইছে, কত পাইছে? ধরে নেন 2 সেকেন্ড পর বেগ পাইছে হচ্ছে আপনার 19.6 মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলে দিল, ধরে নেন 2 সেকেন্ডে বেগ কত? 19.6। তাহলে আপনাকে বলবে এই আমাকে 5 সেকেন্ডের সময় এটার বেগ বের করে দেখান তো, 5 সেকেন্ডে বেগ কত হবে? তাহলে এখন দেখেন তো, এই টাইমটাকে ধরলাম আমি t1, এই বেগটাকে ধরছি আমি কি v1, আর এই টাইমটাকে ধরলাম আমি t2,
আর এইখানে যে বেগ প্রাপ্ত হয়েছে তাকে ধরলাম আমি v2। জাস্ট মানটা বসায় দেন, অঙ্ক শেষ। v1 এর মান 19.6, v2 এর মান আমার কাছে চাইছে, t1 দিছে 2 সেকেন্ড, t2 দিছে আমার 5 সেকেন্ড। এখন একটু ক্যালকুলেটর ইউজ করে আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেটর সলভ করে রেজাল্টটা বের করে ফেলান। 19.6 এটার সাথে 5 গুণ হবে, এটা 2 দ্বারা ভাগ হবে, আর v2 এখানে চলে যাবে, আসবে হচ্ছে কত 49। এইভাবে যদি স্যার আপনার ছোট্ট ছোট্ট একটা এমসিকিউ আসে, এগুলো কি সলভ করতে পারবেন না স্যার? ওকে, এমসিকিউ এইভাবেই হয়, বোর্ড কোশ্চেন গুলো এই বই থেকেই করে। ওকে, তো সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো এখন আসেন আমরা এখন দেখব গ্যালিলিওর 3 নম্বর সূত্র, পরন্ত বস্তুর 3 নম্বর সূত্র। আচ্ছা দেখেন, নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে স্যার এই সমীকরণটা তো আমরা সবাই দেখছি স্যার, হাফ জিটি স্কোয়ার। ওকে, এখন দেখেন তো স্থির অবস্থা হতে পরন্ত বস্তু, তাহলে স্থির অবস্থা হতে মানে আদিবেগ শূন্য, মুক্তভাবে পরন্ত বস্তু মানে জি 9.8, তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়ালো হাফ জিটি স্কোয়ার। যেহেতু জি এর মান সুষম ত্বরণ কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হয় না, তাহলে লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। ওকে, দেখেন তো এই গ্যালিলিও যে ধারণা দিছে এটা আসলে গতিবিদ্যারই ধারণা দিছে। ওকে, আচ্ছা এবার দেখেন তাহলে 1 মার্কসের জন্য আসলে কি লিখবেন, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র বলবেন স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। আবার বলতেছে স্থির অবস্থান হতে মুক্তভাবে, মুক্তভাবে বলাতে জি লিখতে পারছে। ওকে, তাহলে বলবে স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গ, বর্গ 2 মানে তো বর্গ, বর্গের সমানুপাতিক। ওকে, ভিডিওটা পজ করে নোট করে নেন। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ও এখান থেকে আমাদের আসছিল v1/v2 t1/t2। ওকে, তাহলে এখান থেকে দেখেন কি আসে, সলভ করলে h1/h2 উপরে চলে যাবে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার, যেটাকে অনেক সময় আপনি এইভাবে লিখতে পারেন t1/t2 একবারে হোল স্কোয়ার, একবারে হোল স্কোয়ার। ওকে, তো এবার একটু খেয়াল করেন, আপনাকে ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিলাম, এমসিকিউ, এগুলো রিটেন না, রিটেন আরো বড় বড় ম্যাথ আসবে। তো এমসিকিউতে কি আসবে একটু দেখেন, আপনাকে বলতে পারে একটা বস্তু স্থির অবস্থান থেকে পড়া শুরু করলো, তাহলে তার আদিবেগ কত হবে, এখানে 0 মিটার পার সেকেন্ড। এই যে পড়া শুরু করলো এখানে সময় কত 0 সেকেন্ড, মানে মাত্র শুরু হইলো। এখন বললো এটা হচ্ছে আপনার 1 সেকেন্ড, এইটা হচ্ছে আপনার 2 সেকেন্ড, এইটা হচ্ছে আপনার 3 সেকেন্ড। আচ্ছা এর বেশি নিলাম না, বা আরেকটা নি, এইটা হচ্ছে আপনার 4 সেকেন্ড। তো এখন আপনাকে বললো যে আচ্ছা 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কয় সেকেন্ডে, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আপনার একটু হিসাব করে দিই, যদি আমি ক্যালকুলেটর ইউজ করে বলি তাহলে আচ্ছা 19.6, তাহলে এখানে আসবে হচ্ছে ধরে নেন 19.6 মিটার পার মিটার। বলে দিলাম যে মুক্তভাবে স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তু প্রথম 2 সেকেন্ডে যায় 19.6 মিটার, তাহলে বলবে তাহলে প্রথম 3 সেকেন্ডে কত মিটার যায়, অথবা প্রথম 4 সেকেন্ডে কত মিটার যায়, অথবা প্রথম 5 সেকেন্ডে কত মিটার যায়। ওকে, দেখুন একটা আসবে, তো আপনারা বলবেন আমরা তো জানি h1/h2 t1/t2 হোল স্কয়ার। তাহলে এই সূত্র ব্যবহার করার শর্ত কি, শর্ত হচ্ছে দুইটা, এক মুক্তভাবে পড়তে হবে, দুই স্থির অবস্থা হতে পড়তে হবে। এই দুইটা শব্দ যদি ইউজ করে তাহলে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, আদারওয়াইজ পারবেন না কিন্তু। তো মানটা বসায় দেন, দেখেন h1 আমি ধরে নিলাম স্যার এইটা হচ্ছে আমার h1, সময় লাগছে কত, ধরে নিলাম এই টাইমটা হচ্ছে t1, তাহলে h1 হচ্ছে 19.6, t1 এর মান হচ্ছে 2, আর এই যেখানে যা আসছে স্যার ধরে নিলাম এই সময়টা হচ্ছে t2, আর এই সময় যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে s2, তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন s2 আর যে সময় লাগছে সেটাকে ধরলাম 3 সেকেন্ড। এখন এটাকে স্কোয়ার করো, করে এখানে s2 এর মান ফাইনালি
রেজাল্টটা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলো, আমিও বের করে ফেলতেছি। দেখেন কি আসবে এখানে, 19.6 ইন্টু, আচ্ছা আপনার জন্য আরেকটু সহজ করি, স্কোয়ার করা মানে 2 2 4, 3 3 9। এরপরে দেখেন এইটার সাথে এটা গুণ হবে, 4 দ্বারা ভাগ হবে, বাস S2 ওখানে চলে যাবে, S2 ডান পাশে চলে যাবে, গেলে রেজাল্ট বলতেছে 44.1 মিটার, 44.1 মিটার। এইভাবে আপনার গ্যালিলিওর পন্ত বস্তুর সূত্রগুলি ছোট ছোট ম্যাথ এমসিকিউতে দিয়ে দিবে, অথবা এক কথায় যে বলে দিবে তৃতীয় সূত্রটি লেখো, অথবা বলবে নিচের কোনটি গ্যালিলিওর তৃতীয় সূত্র, জাস্ট দেখবেন H সমানুপাতিক T স্কয়ার আছে কিনা। ওকে ওকে, আশা রাখি বুঝতে পারছেন, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো আমাদের থিওরি টাইপ 2, এটা আমরা টাইপ 2 শিখছি, টাইপ 2 থিওরি আমাদের হয়ে গেছে। এখন আমরা শিখবো টাইপ 2 ম্যাথমেটিক্স। ওকে, তো আমরা সবাই রেডি, দেখি টাইপ 2 ম্যাথমেটিক্স আমরা এখানে যেটা কালেক্ট করছি তোমাদের জন্য সেটা হচ্ছে, দেখো তো এই যে তোমার টাইপ 2 এক্সাম্পল নাম্বার 1। তো লেখাটা বুঝতে পারলে ভালো, জুম করে নাও, না বুঝতে পারলে দেখো আমি মুখে বলতেছি। তো সূত্রগুলো তো মাথায় আছে, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা। এই কি কি ম্যাথ আসবে আমি তৈরি করে দিতেছি, বিশ্বাস করেন, যদি এগুলো ভালো মতো বুঝেন সৃজনশীল কমপ্লিট, একা একা পারবেন ইনশাল্লাহ। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। দেখেন চিত্রটা এঁকে ফেলি, তাহলে এই যে বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, ইউ ইকুয়ালস টু কত বলছে, 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। এখন বলছে কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। স্যার ভূপৃষ্ঠে ফিরে আসবে কত সময় পর, এই যে উত্থানকাল প্লাস পতনকাল, এই সময় পর ফিরে আসবে, যাকে বলতেছি আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল। তাহলে আপনার কাছে কি চাইছে স্যার, আপনি বলবেন দেওয়া আছে আদিবেগ এত, আমরা জানি, লিখবেন আমরা জানি বিচরণকাল T সমান সমান 2U/g। ওকে, একটু ফরম্যাট মেনটেন করবেন বোর্ড পরীক্ষা, লিখবেন আমরা জানি বিচরণকাল ইকুয়ালস টু এটা, আমি জাস্ট সূত্রটা লিখে দিছি। এবার দেখেন ইউর মান কত, 9.8, এই জি এর মান কত, 9.8, এই কাটাকাটি চলে গেলে কত থাকবে, 2 সেকেন্ড, শেষ। তো বলবেন 2 সেকেন্ড পর ফিরে আসছে, তাহলে বলেন তো উত্থানকাল কত ছিল, উত্থানকাল ছিল 1 সেকেন্ড, পতনকাল 1 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড। ওকে ওকে, তো এক্সাম্পল 1 নোট করে নাও। ওকে, দেখো আশা করি নোট করে ফেলছেন। এখন এত সহজ ম্যাথ কি সৃজনশীলে দিবে, কখনোই না, একটু ঝামেলা করবে টিচার। কি করবে একটু বুঝিয়ে দিই, দেখেন ধরে নেন এই বেগে নিক্ষেপ করছে, এখন এখন এই বস্তুর নিক্ষেপণ বিন্দু হতে এইখানে ধরে নেন এক ব্যক্তি আছে, এক ব্যক্তি বা বালক আছে, ধরে নেন সে দৌড় দিতে পারে 10 না, ধরে নেন 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিতে পারে, ধরে নেন সে 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিতেছে, ধরে নেন সে গাড়িতে আছে বা বাইকে আছে, যেমন মনে করেন সে দৌড় দিতেছে। এখন ডিস্টেন্স কত, প্রশ্নে বলে দিছে বস্তুটাকে যে নিক্ষেপ করছে, এই নিক্ষেপণ বস্তু হতে তার দূরত্ব ধরে নেন 50 মিটার ছিল। কত মিটার, 50 মিটার। দেখেন সৃজনশীল বানায় কিভাবে, টপিক এইটাই, এই যে ম্যাথ শিখছেন এইটাই ম্যাথ, সৃজনশীল বানাবে কিভাবে দেখেন। এখন আপনাকে বলবে এই ব্যক্তিটা কি বলটাকে ক্যাচ ধরতে পারবে, ব্যক্তি বলটাকে ক্যাচ ধরতে পারবে কিনা। তো আপনি হিসাব করবেন, প্রথম স্টেপ দেখেন, ফার্স্ট স্টেপ আপনি হিসাব করবেন যে বলটা উপরে গিয়ে মাটিতে পড়তে কত সময় লাগে, এটা আগে হিসাব করবেন, অর্থাৎ বিচরণকাল হিসাব করবেন। এই যে বিচরণকাল হিসাব করে ফেলছি, কয় সেকেন্ড, 2 সেকেন্ড। এখন যদি ব্যক্তি বলটাকে ধরতে চায় তাহলে কয় সেকেন্ডের ভিতরে আসতে হবে, 2 সেকেন্ডের আগে আসতে হবে, অথবা 2 সেকেন্ডে আসলেও ধরে নেন বল ধরে ফেলবে। 2 সেকেন্ডে পরে আসলে লাভ নাই, কেন বল মাটিতে পড়ে গেছে, ক্যাচ ধরতে পারবে না। ওকে, তাহলে ক্যাচ ধরার শর্ত কি, ব্যক্তি আসতে কত সময় লাগছে এই সময়টার সাথে এটা কম্পেয়ার করব। যদি দেখি ব্যক্তি এই সময় থেকে কম সময় অথবা এই সময় চলে আসছে তাহলে ক্যাচ ধরতে পারবে, আর যদি দেখি 2 সেকেন্ডের বেশি সময় নিছে আর ক্যাচ ধরতে পারবে না। ওকে, বুঝতে পারছি। তাহলে এই ধরনের ম্যাথ আসলে প্রথমে বস্তুর মাটিতে আসতে কত সময় লাগবে বিচরণকাল বের করে নেবে। 2 নম্বর স্টেপ,
2 নম্বর স্টেপ, আপনি ব্যক্তির ক্ষেত্রে টাইম ব্যয় করবেন। এখন ব্যক্তি কিভাবে যায়? সমবেগে যায়। সমবেগে গেলে সূত্র কি? s ইকুয়ালস টু ভিটি। ধরে নিলাম এটা ব্যক্তির সময়, তাহলে আমার তো ব্যক্তির সময় লাগবে, তাহলে ব্যক্তির সময় সমান সমান s বাই ভি। ব্যক্তি দৌড়াইতেছে কত বেগে? 20। ব্যক্তির দৌড়ানো লাগবে কত মিটার? 50 মিটার। তাহলে 20 বাই 50 কত সেকেন্ড? 2.5 সেকেন্ড। তাহলে বলবা যে আরে বেশি সময় লাগছে, বল তো মাটিতে পড়ে গেছে। তাহলে বলবেন ফিনিশিং টানবেন অঙ্কে, যেহেতু ব্যক্তির সময় গ্রেটার দেন 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাই ব্যক্তি বলকে ক্যাচ ধরতে পারবে না। বাস, দেখেন সৃজনশীল কমপ্লিট। এই ছোট ছোট ম্যাথকে সৃজনশীল আকারে ধারণ করবে। ওকে, সুন্দর মতো প্রশ্ন সহ একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে ওকে, এরপর আসেন পরবর্তী এক্সাম্পলে যাই। পরবর্তী এক্সাম্পল আমাদেরকে বলছে একজন লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। আচ্ছা, তাহলে আবার আগের ঘটনা, একটা বলকে উপরে নিক্ষেপ করছে কত বেগে? এবার 48 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। বলটি কত সময় শূন্যে থাকবে? একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে, ভয় পায় না। কত সময় শূন্যে থাকবে মানে কি? কত সময় বায়ুতে থাকবে, অর্থাৎ কত সময় ভূপৃষ্ঠের উপরে থাকবে। ওকে, ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা জানি যতক্ষণ পর্যন্ত উপরে থাকে এই সময়টাকে বলে বিচরণকাল, অর্থাৎ উত্থানকাল প্লাস পতনকাল। ওকে, আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে একটু ডিস্টার্ব করবে। যাই হোক, আমরা জানি এটা বিচরণকালই চাইছে, আপনি লিখবেন আমরা জানি বিচরণকাল ইকুয়ালস টু 2u বাই জি। জাস্ট মানটা বসায় দেন, ইউর মান 48, জি এর মান 9.8। তো কত আসবে দেখি এবার, ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। 9.8 করলে আসবে হচ্ছে স্যার 2। শিওর ভুল করলাম নাকি? দেখি, 2 ইন্টু 48 ডিভাইড বাই 9.8। হ্যাঁ, ক্যালকুলেটারে ভুল করছি। যাক, এখানে আসবে অলমোস্ট 9.79, তাকে 9.8 বলতে পারি অলমোস্ট। তাহলে অলমোস্ট বলবে 9.8 সেকেন্ড লাগবে। ওকে, ফ্র্যাকশন আসে আপনার 2 আসন দেখাইলে হবে, বা আসনে দশমিকের পর 1 ডিজিট দেখাইলে হবে। তাহলে এই পরিমাণ সময় লাগবে। এরপর বলছে না আরো একটা জিনিস চাইছে, সর্বোচ্চ কত উপরে উঠবে। তাহলে আপনি আবার লিখবেন আমরা জানি সর্বোচ্চ উচ্চতা সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। এখন ইউর মানটা বসায় দেন তো স্যার। ইউর মানটা স্যার হচ্ছে 48 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই 2 ইন্টু 9.8। এটা আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, আপনার কাজ কমপ্লিট। তাহলে 48 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে চলে আসলো 117.6। 117.6 মিটার। এইভাবে আপনার উত্থানকাল বা সর্বোচ্চ উচ্চতা, পতনকাল, বিচরণকাল, এগুলো বেসিক কিছু কোয়েশ্চেন আপনার কাছে চাবে। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে ওকে, এর পরবর্তী প্রবলেমে যাই, দেখি কি কি প্রবলেম তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, এরপরে বলছে এইটা তো অনেকবার আসছে সৃজনশীলে, তার মানে দেখেন এই ম্যাথ গুলাকে সিচুয়েশন করে সৃজনশীল তৈরি করে। ওকে, তো এই ম্যাথ গুলো ভালো মতো বুঝেন, সৃজনশীল আপনিই পারবেন। দেখেন বলছে কি 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো। ওকে, তাহলে চিত্র এঁকে ফেলি। একটা ভূমি নিলাম, এই ভূমি থেকে এখানে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে কত মিটার উচ্চতা হতে? আমি ধরে নিলাম এই উচ্চতা হচ্ছে 400 মিটার। ওকে, ফেলে দেওয়া হয়েছে, তার মানে আমরা জানি মুক্তভাবে ফেলে দিছে, তার মানে আদিবেগ শূন্য। মুক্তভাবে ফেলে দিছে, আদিবেগ শূন্য। ত্বরণ কত? 9.8। কোন দিকে? নিচে। ওকে, বেসিক গুলো জানি। এখন একই সময়, মানে এইটাকে যখন ফেলে দিছে ঠিক একই সময় অন্য একটি বস্তুকে, লেখাটা বোঝা যায় না, এখানে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে বলছে
এইটাকে যখন ফেলে দিছো ঠিক ওই মুহূর্তে এই নিচ থেকে আরেকটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে, ঠিক ওই সময় যখন উপরটা ছাড়ছো ঠিক এই সময় উপরে ফেলে দিচ্ছে আরেকটাকে। তো উপরে নিক্ষেপ করছে কত বেগে? প্রশ্নে বলেছে এটার আদিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এখন বলছে তোমাকে বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে। দেখেন তো কি হয়েছে তাহলে, এই দেখেন ঘটনা এরকম, এটাকে ফেলে দিয়েছে, এটাকে নিক্ষেপ করছে, আইসা বাড়ি খেলো। এই যে বাড়ি খাইলো, ধাক্কা খেলো, সংঘর্ষ হইলো, কোথায় হয়েছে, কত উচ্চতা হয়েছে, এটা জিজ্ঞাসা করছে। 2 নম্বর কত সময় পর হয়েছে, এটা জিজ্ঞাসা করছে। দুইটা জিনিস, খুবই চমৎকার একটা ম্যাথ, প্রচুর সৃজনশীল আসে এটা নিয়ে। তো এখন কোথায় হয়েছে এটা তো আমি জানি না, আমি জানি না। তো দেখেন এটাকে ধরলাম 400 মিটার, এখন কোথায় হবে জানি না, আমি ধরে নিলাম স্যার এই জায়গাটায় যখন আসছে, এই জায়গাটায় যখন আসছে তখনই সংঘর্ষটা হয়েছে, আমি ধরে নিচ্ছি যেখানে এসে সংঘর্ষটা হয়েছে। আচ্ছা এই যে সংঘর্ষটা যে হয়েছে ধরে নিলাম এই ভূমি থেকে তার উচ্চতা কতটুকু আমি জানি না, ধরে নিলাম সেটা হচ্ছে এক্স। প্রশ্ন এটাই বলছে কত উচ্চতায় মিলিত হবে, এই যে এক্স এর মানই চাইছে যে কত উচ্চতায় সংঘর্ষটা হবে, মিলিত হবে। আচ্ছা ভালো কথা এক্স। আচ্ছা তাহলে বলেন তো এই বস্তু যদি মানে এটা যদি উপরের দিকে এক্স মিটার যায় তাহলে উপরের বস্তু নিচের দিকে কতটুকু নামছে দেখেন তো। টোটাল ছিল 400, 400 থেকে এক্স বাদ যাবে, ওকে। তাহলে এই মানটা হবে আপনার 400 বা বড় হাতের এইচ লিখতে পারি, বড় হাতের এইচ মাইনাস এক্স, যাকে বলতে পারি 400 মাইনাস এক্স মিটার, ওকে। তাহলে টোটালটা 400, তার মধ্যে ও এক্স পরিমাণ গেছে, তাহলে ও বাকি দূরত্ব নামছে, তাহলে 400 থেকে এক্স বাদ দাও, এই পরিমাণ দূরত্ব নামছে, ওকে। দেখুন এই বস্তুটাকে আমি ধরে নিলাম প্রথম বস্তু, আমি এইটাকে ধরে নিলাম দ্বিতীয় বস্তু, অথবা তুমি এটাকে দ্বিতীয় ধরো, এটাকে প্রথম ধরো, যেটা ইচ্ছা ধরো। এখন দেখো সলিউশন, প্রথম বস্তুর জন্য করব একবার, আরেকবার করব দ্বিতীয় বস্তুর জন্য, করলেই অঙ্ক এমনি হয়ে যাবে। তারপর কিন্তু শর্টকাট দেখাবো, এই অঙ্ক 5 সেকেন্ডে করা সম্ভব, 5 সেকেন্ডে। এমসিকিউ পরে, আগে রিটেনটা শিখেন। তো দেখেন এবার প্রথম বস্তু হচ্ছে আমার এটা, তো প্রথম বস্তু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। স্যার এখন দেখেন ওই বেসিক গুলো লাগবে, উপরের দিকে গেলে আমরা জানি সব পজিটিভ, শুধুমাত্র জি নেগেটিভ, ওকে, এই বেসিক গুলো লাগবে। তো কতটুকু গেছে এক্স, আমরা জানি এক্স পজিটিভ, আদিবেগ পজিটিভ, ত্বরণ নেগেটিভ, ওকে শেষ। এবার আসেন দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু কোন দিকে নামতেছে, নিচে, ওর তাহলে সব পজিটিভ, তাও আবার আদিবেগ নাই, নামছে কতটুকু 400 মাইনাস এক্স, তাহলে লিখে দেন 400 মাইনাস এক্স সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আদিবেগ কি শূন্য নাই। এখন ওর যে সময় লাগছে ওর একই সময় লাগছে, কেন, ও যদি 1 সেকেন্ড এখানে আসে ওরও 1 সেকেন্ড এখানে আসা লাগছে, কারণ একই সময় না আসলে দেখা হবে কিভাবে, দুইজনে তো একই সময় আসতে হবে, ওকে। এই জন্য ওরও টাইম ধরছে টি, ওরও ধরছে টাইম টি, টাইম সেম। এগুলো একটু পোস্টে বলে নিতে পারেন যে ধরে নি উভয় বস্তু টি সময় পর দেখা করলো, তাহলে ভূমি হতে মিলিত হওয়ার উচ্চতা এক্স, এগুলো বলে নিবেন। এরপর আসেন কি করা যায়, আচ্ছা আচ্ছা এখান থেকে কি করা যায়, আচ্ছা এখানে মান দিছে দেখেন এক্স ইকুয়ালস টু, পরের লাইনে কি লিখতে পারি, ইউর মান দিয়ে দিছে কত 100, টি মাইনাস জি এর মান 9.8, 2 দ্বারা ভাগ করেন, ক্যালকুলেটর আপনাকে বলবে 4.9 টি স্কোয়ার, ওকে। তাহলে এটা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার কত 1। এই একের মানটা আমরা এখানে বসাই 400 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে কত বসাবো, এই পুরো মানটা বসাবো, তাহলে মাইনাস 100 টি, মাইনাস মাইনাস প্লাস 4.9 টি স্কোয়ার। আবার দেখেন জিরে 2 দ্বারা ভাগ করছেন, তাহলে এই পাশেও কত থাকবে 4.9 টি স্কোয়ার, ওকে। এখন দেখেন 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার চলে গেল, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, আর সাইড নোট লিখতে পারেন এক্স এর মান 1 হতে পাই, এগুলো একটু বলে দিবেন যেহেতু বোর্ড পরীক্ষা। আচ্ছা তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি এটাই পাশে চলে যাবে 400 সমান সমান 100 টি, তাহলে সুতরাং টি সমান সমান চলে আসলো 400/100, কাটাকাটি চলে গেলে 4 সেকেন্ড,
তাহলে বলবেন কয় সেকেন্ড পর দেখা হয়েছে, 4 সেকেন্ড পর দেখা হয়েছে বা সংঘর্ষ হয়েছে। আরো একটা জিনিস বাকি, কত উচ্চতা হয়েছে। এখন দেখেন আবার এই টি এর মানে একে বসাবো, তাইলে কাজ শেষ। তাহলে লিখবেন 1 হতে পাই x ইকুয়ালস টু ইউর মান 100, টি এর মান বের করছি আমরা 4 মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার, টি তো বের করছি 4 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 16। তো দেখেন মান কত আসে এবার, এবার আসবে হচ্ছে আপনার মাইনাস, তাহলে আসবে 16 ইন্টু 4.9, ওকে 321.6 মিটার। তাহলে আপনার কত আসবে এখানে, 321.6 মিটার। তাহলে অ্যান্সারটা ফিনিশিং টানবেন কিভাবে, সংঘর্ষ হবে 4 সেকেন্ড পর, কত উচ্চতায়, ভূমি হতে 321.6 মিটার উচ্চতায় দেখা হবে। ওকে, তাহলে দেখেন তো ও নামছে কতটুকু, 400 থেকে এখন 321.6 বাদ দেন, যা থাকবে এটাই নামছে। ওকে, এই জিনিসগুলো আপনার কাছে চাইতে পারে। তো এখন একটা শর্টকাট দেখাবো, এটা তো রিটেন দেখলেন, এক লাইনে করবো, কিভাবে করবো একটু দেখেন। মিলিত হওয়ার সময় কিভাবে করবো, এটা এমসিকিউর জন্য দেখতেছি। তো মিলিত হওয়ার সময় একটু দেখেন, এই যে 400 বের করছি, দেখেন 400 কার মান ছিল, এইচ। তারপর 100 দেখেন কার মান ছিল, যে বেগে নিক্ষেপ করছেন, শেষ অঙ্ক। বুঝতে পারছি, একেবারে ইজি, এক লাইনে। টি ইকুয়ালস টু কি, এইচ বাই ইউ, এইচ কি পুরো হাইট লাগবে, আর যাকে নিক্ষেপ করছে তার আদি বেগ লাগবে, বসায় দেন, অঙ্ক শেষ, এক লাইনে শেষ, 4 সেকেন্ড। এরপর টি যদি বের করতে পারেন, এরপর কি এই সমীকরণ আপনি টি মান বসায় এক্স বাই করতে পারবেন না, শেষ। তাহলে দেখেন শর্টকাট অঙ্ক, সর্বোচ্চ এটা 30 সেকেন্ডে করা সম্ভব। তাহলে এক্স ইকুয়ালস টু তাহলে কি আসবে, 100টি না লিখে এভাবে লিখতে পারি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এই যে নিচের বস্তুর জন্য অ্যাপ্লাই করছি, জাস্ট এই টি মান বসায় দিবেন, অঙ্ক শেষ। তাহলে 2 লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যায়। ওকে, এবার সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে, আশা রাখি সুন্দর মতো নোট করে ফেলছেন। আমরা এখন পরবর্তী প্রবলেমে যাব। দেখেন এবার, আচ্ছা এখন বলছে হচ্ছে আপনাকে যে 44.1 মিটার গভীর একটি কূপে একটা পাথর নিক্ষিপ্ত করা হলো। এটা নিয়েও সৃজনশীল আসছে, খুব চমৎকার, মানে কয়েকটা বোর্ডে আসছে, 2টা না 3টা বোর্ডে আসছে। তো সিচুয়েশনটা ভালো মতো বুঝেন, ব্রেনে ঢুকান, সৃজনশীল একা পারবেন, টিচার লাগবে না ইনশাল্লাহ, সেভাবে তৈরি করে দিতেছে আপনাকে ইনশাল্লাহ। দেখেন এবার বলছে কি, একটা কূপের কথা বলছে, নিলাম একটা কূপ, ওকে নিলাম কূপ। এখন কূপের গভীরতা বলছে, আচ্ছা ধরলাম এটা হচ্ছে গভীরতা এইচ, কত, 44.1 মিটার। এবার বলছে কূপের মধ্যে পাথর নিক্ষিপ্ত করা হলো। দেখেন পাথর ফালায় দেওয়া হলো, কোথা থেকে ফালাইছে বলে নাই আমাদের, যেহেতু বলে নাই আমি ধরে নিব পাথরটা এখান থেকেই ফেলছে, এখান থেকেই ফেলছে। কেন ধরে নিছে, আমাকে তো বলা নাই কোথা থেকে ফেলছে, আমি কি উপর থেকে ফেলছি নাকি নিচ থেকে ফেলছি, কিচ্ছু বলা নাই, তাই ধরে নিলাম একদম পৃষ্ঠ হতে ফেলছি, কেন এই হাইট আমি জানি। ওকে, তাহলে এই সূত্রের একটা ল্যাকিংস, কোথা থেকে ফেলে দিছি বলে নাই, ল্যাকিংস গুলো নোট করে নিও, কারণ সৃজনশীলে এই ল্যাকিংস গুলো ধরে সৃজনশীল বানাবে, তুমি আটকায় যাবে, তুমি সলভ করতে পারবে না। ওকে, 1 নম্বর ল্যাকিংস, কোথা থেকে ফেলবে বলে নাই, এই জন্য এখানে ধরছি। 2 নম্বর ল্যাকিংস, সেটা হচ্ছে এই কূপের ভিতর কতটুকু পানি আছে বলে নাই, কতটুকু পানি আছে আমার বলে নাই, পানি কি এতটুকু আছে, কতটুকু হাইটে পানি আছে কিচ্ছু বলে নাই, নোট করে নেন। 2 নম্বর ল্যাকিংস, পানির হাইট বলে নাই, সৃজনশীলে দেখবেন পানির হাইট বলে দিছে। ওকে, এই বেসিক গুলো মাথায় রাখেন, যেহেতু বলে নাই 2 নম্বর ল্যাকিংস, পানির হাইট যেহেতু বলে নাই, তাহলে আমি ধরে নিব পানিটা না একদম একদম নিচে আছে, একদম তলানিতে আছে। কেন, প্রশ্নে বলা নাই, আমি কি জানি কতটুকু হাইট আছে, এই জন্য ধরে নিলাম একদম নিচে পড়ে আছে। ওকে, আচ্ছা, তো 2টা ল্যাকিংস অলরেডি পেয়ে গেছি। 3 নম্বর, কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শব্দের বেগ বলে দিছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে 3 নম্বর ল্যাকিংস নোট করেন,
এখানে শব্দের বেগ বলছে, সৃজনশীলের শব্দের বেগ থাকবে না, বের করতে হবে। কিভাবে বের করব? আপনার সেই তরঙ্গ শব্দে চলে যেতে হবে। আমরা জানি v1 বাই v2 রুট অফ t1 বাই t2। আশা রাখি এগুলো আপনারা জানেন যে শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে আপনারা যেই দিন ম্যাথটা করতেছেন ওই দিনের জাস্ট টেম্পারেচার বলা থাকবে, বায়ুর টেম্পারেচার 30°C, বা শব্দের বেগ বের করে নিয়ে আসতে হবে, তারপর আপনি এখানে বসাবেন। ওকে, তাহলে এই অঙ্ক নিয়ে যদি সৃজনশীল আসে, কয়টা ল্যাকিংস? 3টা। তাহলে টিচার যখন ম্যাথ করবে ওই 3টা ল্যাকিংসে হাত দিয়ে আপনারা আটকানোর চেষ্টা করবে, যেটা আমি আগেই বুঝিয়ে দিচ্ছি। ওকে, এই 3টা ল্যাকিংস নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর ল্যাকিংস, কোথা থেকে পাথর ফেলবো বলে নাই। 2 নম্বর ল্যাকিংস, পানির হাইট কত বলে নাই। 3 নম্বর ল্যাকিংস, প্রশ্নে শব্দের মান বলে দিছে, সৃজনশীলের শব্দের মান থাকবে না, কষ্ট করে বের করতে হবে, যেটা তরঙ্গ শব্দে আমরা পড়ে আসবো। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। এই 3টা দেখবো একটা একটা করে। আপাতত আগে ম্যাথটা সলভ করি। এরপর বলছে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে মোট সময় লাগছে কত? মানে এই যে পাথরটা যে পড়ছে, এই দেখেন ভালো মতো খেয়াল করেন, পাথরটা পড়ছে, এই পাথরটা পড়তে যে সময় লাগছে তাকে ধরছি t1। পাথর পড়তে যে সময় লাগছে ধরলাম সেটা t1। পাথরটা পড়ার সাথে সাথে এখানে একটা শব্দ উৎপন্ন হয়ে গেছে, এই শব্দটা আসবে আবার এখানে। তাহলে কে আসতেছে এখন? শব্দ। কত সময় নিয়ে আসতেছে? t2। এখন আপনি শব্দ শুনবেন, দেখেন বলছে শব্দ শুনতে সময় কত। এখানে একটা ল্যাকিংস আছে, আপনি যে শুনবেন আপনার কানটা কোথায় আছে বলছে একবারও যে আমার কান এখানে, আমার কান এখান থেকে 5 মিটার উপরে, অথবা আমার কান বা ডিটেক্টর যেটা বলি যে শুনবে সেটা 5 মিটার গভীরে, কিচ্ছু বলে নেই। তাহলে 4টা ল্যাকিংস আছে। তাহলে সৃজনশীল করলে 4টা ল্যাকিংস হাত দিতেই পারে স্যার, সাবধান থাকেন। তাহলে এখন যেহেতু কিছু বলে না, আমি ধরে নিব এই জায়গায় হচ্ছে আমার শ্রোতা, আমার কান বা শ্রবণ যন্ত্র যেটা আছে, ডিটেক্টর মানে যেটা শ্রবণ করবে বা ডিটেক্ট করবে, সেটা ধরে নিলাম এই পৃষ্ঠে আছে। কেন ধরে নিছি? প্রশ্নে বলে নেই। তাহলে দেখেন কি হয়েছে, পাথর পড়তে সময় লাগছে t1, শব্দের আসতে সময় লাগছে t2। তাহলে শব্দ শুনতে মোট সময় লাগছে কত? t1 পাথর পড়তে, আর শব্দ আসতে t2। তাহলে মোট সময় লাগছে t1 প্লাস t2। তাহলে কি লিখবো? শব্দ শুনতে মোট সময়, শুনতে মোট প্রয়োজনীয় সময়, মোট প্রয়োজনীয় সময় কি আসবে? মোট সময় আসবে t1 প্লাস t2। t1 কার জন্য? পাথর। t2 কার জন্য? শব্দ। তাহলে এখন একটা একটা করে শুরু করি। প্রথমে পাথর দিয়ে শুরু করি, পরে সলভ করব শব্দ। এই 2টা মান এখানে বসাই দিব, অঙ্ক শেষ। ওকে, তো দেখেন তো পাথর কিভাবে পড়ছে, দেখেন পাথরের আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। মুক্তভাবে পড়তেছে। কতটুকু নামছে? দেখলাম h নামছে। যেহেতু নিচের দিকে নামছে সব পজিটিভ, সব আমাদের বেসিক অনেক স্ট্রং আশা করি, কারণ এগুলো আমি এক্সপ্লেইন করছি। ওকে, সব পজিটিভ হবে। আদিবেগ কত? 0। তাহলে টাইম লাগছে কত? পাথরের যে সময় লাগছে তাকে ধরছি t1। তাহলে এখান থেকে কি লিখতে পারি? t1 সমান সমান 2 গুণ হয়ে যাবে, g ভাগ হয়ে যাবে, আর স্কোয়ার থাকাতে রুট হবে। আমি এক লাইনে লিখছি, যদি আপনার পছন্দ না হয় আপনি আস্তে আস্তে এক লাইন এক লাইন এক লাইন করে করেন, আমি এখানে আর সময় নষ্ট করলাম না। এরপর আসেন 2, h এর মান কত নামছে? 44.1 মিটার। জি এর মান কত? 9.8। অ্যান্সার কত? ক্যালকুলেটর চাপেন, আপনার কোনো কাজ নাই, এখন ক্যালকুলেটর যা বলবে ওইটাই অ্যান্সার, যদি ভুল না করেন। ভুল করলে আর কিছু করার নেই। তো রুট অ্যান্সার আসে হচ্ছে 3। আমি আরেকবার চেক করি, হ্যাঁ 3। কত আসছে? 3 সেকেন্ড পেয়ে গেছি। তাহলে পাথরের পড়তে সময় লাগছে 3 সেকেন্ড, শেষ। তাহলে t1 পেয়ে গেছি, t1 সমান সমান এত। এবার আসেন শব্দ। তো শব্দ জানি কিভাবে যায় স্যার? শব্দ, আলো এগুলো সব সমবেগে যায়। যেহেতু সমবেগে যায় তাহলে লিখবেন s ইকুয়ালস টু কি? vt। শব্দে যে সময় লাগছে সেটা হচ্ছে t2। কিন্তু তাকায় দেখলাম শব্দ ট্রাভেল করছে, মানে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? তাকায় দেখলাম সেই h। পাথর যতটুকু নামছে শব্দ ঠিক ততটুকু উঠছে।
তাহলে এস না লিখে আমি লিখে দিতে পারি স্যার এইচ ইকুয়ালস টু ভিটি। তাহলে এখান থেকে লিখবো স্যার কি টি টু সমান সমান জাস্ট ভিটা ভাগ করে দাও, ভিটা ভাগ করে দাও। এইচ এর মান কত 44.1, ভি এর মান কত 340। তাহলে মান আসছে কত দেখেন, তাহলে এখানে 44.1 ভাগ 340 করলে চলে আসবে স্যার 0.13। অনেক বড় মান আসছে, আমি জাস্ট 2 ডিজিট নিলাম 0.129। 2 এর পর 9 আছে, তা 9 না নিয়ে আসন্ন মান নেই, তাহলে 0.13। 0.129 9 না নিয়ে আসন্ন মান নিলাম, তাহলে এখানে জাস্ট এক যোগ হয়ে যাবে এত সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগছে যোগ করে দেন, 3 প্লাস 0.13, টোটাল সময় লাগছে 3.13 এত সেকেন্ড মোট সময় লাগবে। তাহলে পাথরটা পড়বে, শব্দটা আসবে, শব্দ শুনতে মোট সময় লাগবে এত সেকেন্ড। ওকে, বুঝতে পারছি? তো সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এবার আসো ওই যে 4টা ল্যাকিংস বলছি, এখন দেখেন সৃজনশীল কিভাবে সাজাবে। দেখেন আপনাকে ইচ্ছা করে আটকাবে, কেন? টিচার জানে আপনি ম্যাথ পারেন, তেমন ভাবে সাজাবে যাতে আপনি সলভ করতে না পারেন। কি কি করবে, ওই 4টা ল্যাকিংসে হাত দিবে। দেখেন কিভাবে করবে। প্রথম ল্যাকিংস, পাথর কোথা থেকে পড়ছে বলে নাই, সৃজনশীলে করবে কি তোমারে বলবে, একটু বুঝা নেন। সৃজনশীল আপনি নিজেই পারবেন, কোন বোর্ডে নিয়ে আসছে, 2-1টা বোর্ডে রিপিট হয়েছে। এটা ধরে নেন এটার হাইট বলে দিছে, ধরে নেন 100 মিটার, ম্যাথ চেঞ্জ করে দিতেছে। আর পানি বলে দিছে, পানি বলে দিছে নিচে যে পানি আছে এই পানি বলে দিছে 20 মিটার। কত মিটার? 20 মিটার। ওকে, তারপর বলছে পাথর ফেলে দিছে কত মিটার, এই উপর থেকে 5 মিটার উপরে, মানে উপরের পৃষ্ঠ হতে 5 মিটার উপর হতে পাথরকে ফেলে দেওয়া হইলো, পাথরকে ফেলে দেওয়া হইলো। এখন ধরে নাও যে শ্রবণ, যে শুনবে ডিটেক্টর, সেটা কোথায়? ধরে নাও ডিটেক্টরটা আছে, ধরে নাও এইখানে ডিটেক্টরটা আছে, আমি একটু উপরে লিখে দিলাম, এইখানে ডিটেক্টর আছে শ্রোতা। কত মিটার উপরে? ধরে নিলাম 10 মিটার উপরে। ওকে, দেখেন সিচুয়েশন কিন্তু চেঞ্জ, সিচুয়েশন আপনাকে চেঞ্জ করে দিছে। এই একই ম্যাথ কোথায় চেঞ্জ হয়েছে দেখেন, আমি জাস্ট ডাটা চেঞ্জ করব। ও আরেকটা জিনিস চেঞ্জ করবে, এই যে বায়ুতে শব্দের বেগ বলে দিছে, এখন আর শব্দের বেগ বলবে না, বলে দিবে আজকে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি এই 30 এর সাথে 273 যোগ করতে হয়, 30 এর সাথে 273 যোগ করতে হয়, তাহলে চলে আসবে 303 কেলভিন। ওকে, তাহলে এই 4টা জায়গায় আপনি হাত দিতে পারে। 1, পাথর উপর থেকে ফেলতে পারে। 2, পানির স্তর বলে দিতে পারে। 3, স্রোত আগের জায়গায় না রেখে উপরে রাখতে পারে, নিচে রাখতে পারে। 4, শব্দের বেগ না দিয়ে টেম্পারেচার দিবে। এই 4 ভাবে আটকানোর চেষ্টা করবে, এর বাইরে কিছু নাই। ওকে, এই ম্যাথ আটকালে 4 ভাবেই আপনাকে আটকানোর চেষ্টা করবে। ওকে, তো এখন দেখেন সলভ করে একটা করে। পাথর যে পড়ছে দেখেন, পাথর কত মিটার নামছে, পাথর নামছে দেখেন 5 মিটার প্লাস এই দেখেন এই মানটা কত, আমি তাকায় দেখলাম টোটাল 100 থেকে এই 20 বাদ যাবে, কারণ এই পুরোটা পানি। তাহলে আছে কত মিটার? আর 80 মিটার। তাহলে দেখেন তো পাথরটা এখান থেকে এখানে আসলো, সময় লাগছে কত? t1। তাহলে পাথর নামছে কত? 5 প্লাস 80 কত হবে স্যার? এই জায়গাটায় চেঞ্জ হবে, শুধু 80 জায়গা 5 প্লাস 80 মানে 85 মিটার চলে আসবে, যে পাথর 85 মিটার নামছে। ওকে, এরপর আসেন শব্দ। দেখেন শব্দ এখানে উৎপন্ন হয়েছে, তাহলে শব্দও যাবে এখানে, যাইতে যে সময় লাগছে শব্দের সেটা হচ্ছে t2, এটা হচ্ছে শব্দ। তাহলে শব্দ গেছে কতটুকু দেখেন, এখান থেকে এখানে মানে 80 প্লাস 10 তাহলে কত? 90 মিটার গেছে। তাহলে চেঞ্জ হবে কোথায়? এইখানে জাস্ট চলে আসবে 90 চলে আসবে। ওকে, আর কি চেঞ্জ করছে? ও আরেকটা জিনিস চেঞ্জ করছে, তো শব্দের বেগ তো আর 340 নাই, শব্দের বেগ 340 নাই, দিছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো মান বাই করবেন কি হবে? এই সূত্র দিয়ে মান বাই করবেন। যারা জানেন ভালো কথা, না জানলে স্কিপ করেন, তরঙ্গ শব্দে যায় দেখবো। তো আশা রাখি যেহেতু আপনারা রিভিশন প্রোগ্রাম আছেন, এগুলো দেখছেন, হয়তো ভালো মতো পারেন না, কিন্তু জীবনে একবার হলো দেখছেন, জাস্ট মানটা বসান, কোনো টেনশন নিয়ে না, প্যারাই নিয়েন না, এগুলো সলভ করা হবে। তাহলে মানটা একটু বসাই,
কি মান যখন 273 কেলভিন তখন বেগ ধরে নাও 330, যদিও জানি 332, কিন্তু আমাদের মানে তোমাদের এসএসসি বইতে 330 যেহেতু দিয়েছে আমরা 330 দিয়ে সলভ করব। আর T1 দেখো টেম্পারেচার দিছে কত 303 কেলভিন, তাহলে বেগ কত বের করে নিয়ে আসলাম, এই হচ্ছে বেগ, ভি কার শব্দের বেগ, এখান থেকে ক্যালকুলেশন করে শব্দের বেগটা বাহির করে নিয়ে আসি, দেখেন কত আসে, তার আসবে 303 ভাগ 273, এটাকে করলাম রুট, তাহলে এটা সলভ, এটার সাথে জাস্ট 330 গুণ করে দিই, 330 চলে আসলো 347.66, 347.66 এত মিটার পার সেকেন্ড, এই মানটা জাস্ট এখানে বসায় দাও, অঙ্ক কমপ্লিট। ওকে, জাস্ট এই দুই মানের পরে যোগ করে দিব, অঙ্ক এখানেই কমপ্লিট, মোট সময় লাগবে এত সেকেন্ড। ওকে, তো এখানে মানটা বের করতেছি না, আমি ইচ্ছা করে মানটা রেখে দিচ্ছি, তুমি ক্যালকুলেটারে সলভ করে মানটা নিয়ে আসো, দেখো তাহলে তোমাকে আটকানোর জন্য এই কয়টা স্টেপে হাত দিবে, তুমি সুন্দর মতো নোট করে নাও, এবার সৃজনশীল আসলেই সলভ একা পারবা ইনশাআল্লাহ, নোট করে নাও। ওকে ওকে, আশা রাখি সুন্দর মতো নোট করে নিছো, খুবই কমন একটা ম্যাথ। এরপরে আসো তোমার জন্য, দেখি আর কি অপেক্ষা করতেছে। ও, টপিক কমপ্লিট, এরপরে তো লেখচিত্র আলাদা। তো টাইপ 2 তে এই ছিল তোমার বেসিক কনসেপ্ট থেকে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, তোমাকে ইনশাল্লাহ আমি যেভাবে তৈরি করে দিছি, তুমি বিশ্বাস করো, তুমি এখন সৃজনশীলে হাত দাও, দেখো 10টা সৃজনশীল থাকলে অ্যাটলিস্ট 5টা তুমি নিজেই পারবা। তুমি যদি আরো ভালো প্র্যাকটিস করে থাকো আগে, এখন তুমি আশা করি 10টার ভিতর 8টাই পারবা, একেবারে দুর্বল স্টুডেন্ট হলো 4-5টা পারবা। ওকে, তারপরে ভয় পেও না, সৃজনশীল আমি ক্লাসে করাবো, তোমার ক্লাসে সৃজনশীল এমসিকিউ সিকিউ করায় দিব, তার আগে নিজে একবার চেষ্টা করো পারি কিনা, স্যার যে বলছে চেষ্টা করি, একবার যদি ভয় কাইটা যায় যে আমার সৃজনশীল করতে স্যার লাগে না, আমি 50% পারি, বিশ্বাস করো পরীক্ষার হলে তোমার আটকাতে পারবে না, এই সাহস তোমার অনেকদিন নিয়ে যাবে, এই সাহসটা আনার চেষ্টা করো, নিজে নিজে সলভ করার ক্যাপাবিলিটি বাড়ায় নাও, তারপর তো আমরা আসি, সমস্যা হলে তো তোমাদেরকে আমরা ফেলে দিব না, আমি তো সলভ করে দিবই। ওকে, তো চেষ্টা করো। তো টাইপ 2 আমরা এখানেই ক্লোজ করতেছি, আমাদের পরবর্তীতে চলে আসবে টাইপ 3 লাস্ট টপিকের চ্যাপ্টারে, এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে টাইপ ভিত্তিক তৈরি করে দিব। ওকে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রচুর পরিমাণে আশেপাশে সহপাঠীকে যারা একটু দুর্বল অবস্থা, তাদেরকে হেল্প করো, এগুলো শেয়ার করে দাও, তাদেরকেও A+ পাওয়ার জন্য একটা সুযোগ করে দাও। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য, চেষ্টা করতেছি আমাদের ম্যাক্সিমাম সাপোর্টটা তোমাকে দেওয়ার জন্য, তোমাদের ম্যাক্সিমাম সাপোর্টটা আমাদের দরকার। জাস্ট তুমি আশেপাশের সহপাঠী দেখে বলে দাও যে টিম MS এর পক্ষ থেকে একটা চমৎকার ভিডিওগুলো আসতেছে সম্পূর্ণ ফ্রিতে, আমরা চাই তোমাদের সাফল্য, এটাই আমাদের সফলতা। ওকে, তো দোয়া করবেন, সুস্থ রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপলোড দিতে পারি, সেজন্য প্রচুর পরিমাণে কমেন্টও করবেন, এবং এই টপিকে বা এই লেকচারে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, সেগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আপডেট করে নিব। তবে কখনো বললেন না স্যার আপনার এই লেখাগুলো না বোঝা যায় না, এগুলো বলেন না, এগুলো স্যাক্রিফাইস করেন একটু, আমার এখন যা আছে সেটাই আমার এইটা দিয়ে আমি চেষ্টা করতেছি আপনার সর্বোচ্চ দেওয়ার জন্য। আপনি শুধু পাশে থাকেন, শুধু চিন্তা করেন স্যার আমাকে কি ম্যাটেরিয়াল দিতেছে, এটা দেখতে সুন্দর কিনা, এটা ডিজিটাল বোর্ড কিনা, এগুলো দেখেন না, এগুলো ডাজন্ট ফ্যাক্ট। হোয়াইট বোর্ডে কি, ডিজিটাল বোর্ড কি, আর ওই চকের বোর্ডে কি ম্যাটেরিয়াল পাইতেছেন, এটা কমেন্টটা করেন, স্যার ভালো ম্যাটেরিয়াল পাচ্ছি, এটা দেখলেই দেখবা যে আমার স্পিড বেড়ে গেছে, আমি আরো ভালো মতো ক্লাস দেবো সামনে, না আমি বাচ্চাদের আরো বেশি ক্লাস করাবো। ওকে, তা আমাদের উৎসাহ হিসেবে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করে আমাদেরকে প্রচুর পরিমাণ উৎসাহিত করবা, আমরা অবশ্যই অনেকগুলো ক্লাস খুব অল্প সময়ের ভিতর আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তার কথা না বাড়িয়ে শেষ করে দিতেছি, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।